মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত। ইসরায়েলের হামলায় ইরানে বিপ্লবী গার্ড ও সামরিক বাহিনীর প্রধান সহ নিহত বেশ কয়েকজন। তেল আবিব লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা তেহরানের। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের দিকে তাকিয়ে দেশ। ডিসেম্বর না এপ্রিল নির্বাচন কবে, মিলতে পারে উত্তর। ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব। মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজার সঙ্গে একান্ত বৈঠক, সংস্কার নিয়ে আলোচনা। করোনা শনাক্তের সরঞ্জাম বিতরণ শুরু। চিকিৎসায় তৈরি হচ্ছে হাসপাতাল। সরকারিভাবে কিট ও টিকা কেনার সিদ্ধান্ত। স্কুল কলেজ বন্ধের মতো সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ। এবং এক বছরে শক্তিশালী ওয়ানডে দল গড়তে চান নতুন অধিনায়ক মিরাজ। পরিবর্তনের প্রভাব পড়তে দেবেন না ড্রেসিং রুমে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় দেশটির সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েল লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বেদনাদায়ক পরিণতির জন্য নেতানিয়াহুকে প্রস্তুত থাকতে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। তেহরান ছাড়াও দেশটির বিভিন্ন শহরে দফায় দফায় চালানো হয় হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেই আক্রমণ করে নেতানিয়াহু বাহিনী। আগাম প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তেহরানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচির প্রধান কেন্দ্রেও আঘাত হানার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। প্রয়োজন পড়লে আবারও হামলার হুমকি দেন তিনি। ইরানের যেসব বিজ্ঞানী পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। যতদিন প্রয়োজন এই হামলা চলবে। ইসরায়েলের হামলায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও হতাহতদের মধ্যে 2 জন পরমাণু বিজ্ঞানী আছেন। সাময়িক বন্ধ রাখা হয় ইরানের আকাশ সীমা। পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ইসরায়েলের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি গণমাধ্যম বলছে এরই মধ্যে তেল আবিব লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। রাহানুল রানা, সময় সংবাদ। ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব, ওমান সহ বিভিন্ন দেশ। জাতিসংঘ মহাসচিবের শঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার মধ্যে এমন হামলা কেবল সংঘর্ষই বাড়াবে। এদিকে যুক্তরাষ্ট্র শুরুতে ঘটনা সম্পর্কে অবগত থাকার কথা অস্বীকার করলেও পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আগে থেকেই জানতেন। ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের আকস্মিক বিমান হামলার পর পাল্টা জবাবের ভয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইসরায়েল। এরই মধ্যে তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে ইরানও। শুরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অস্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে কিছুক্ষণ পরেই হামলার বিষয়ে অবগত ছিলেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তেল আবিবের প্রতিরক্ষায় পাশে থাকার আশ্বাস দেন তিনি। এমনকি ইরান যদি যুক্তরাষ্ট্রের দিকে নজর দেয় তার ফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিউ ইয়র্কে থাকা ইহুদি স্থাপনা ও ইসরায়েলি বংশোদ্ভূত বাসিন্দাদের নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পুলিশ। ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও নীতির স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ অবস্থায় আন্তর্জাতিক মহল ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি। পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমান এই হামলাকে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন এবং একপাক্ষিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। এদিকে ইসরায়েল ও ইরানে থাকা নিজেদের নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে চীন। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া বা সামরিক ইউনিট এবং সংবেদনশীল প্রতিষ্ঠানের আশপাশের এলাকা এড়িয়ে চলার নির্দেশনাও দিয়েছে বেইজিং।
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলাকে ভয়ঙ্কর নজির বলে মন্তব্য করেছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দপ্তর। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার মধ্যে এমন হামলা কেবল সংঘাত বাড়াবে বলেও সতর্ক করে সংস্থাটি। নাদিম মারজান, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক হতে যাচ্ছে কয়েক ঘন্টা পর। লন্ডনে হতে যাওয়া এই বৈঠকের দিকে তাকিয়ে গোটা দেশ। বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার স্থানীয় সময় সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে বসতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এই বৈঠককে রাজনৈতিক অচলাবস্থার গতি পরিবর্তনের সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন অনেকে। বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস। অনেকে হোটেলের সামনে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন। লন্ডনের প্রবাসী বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই রাজনৈতিক সংলাপ। শান্তিপূর্ণভাবে, এখানে কোনো স্লোগান হবে না, কোনো মিছিল হবে না, শুধুমাত্র শান্তিপূর্ণ একটি অবস্থানের মধ্যে দিয়ে আমরা নেতাকে স্বাগত জানাবো। বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করবেন, ইলেকশন নিয়ে আলোচনা করবেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করবেন। একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র একটা উপহার দিবেন, গণতন্ত্র ফিরে আসবে। এদিকে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা থেকে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ওনারা সবকিছু নিয়েই আলাপ করবেন আর কি, এবং আমরা মনে করছি যে এই মিটিংটা খুবই ফলপ্রসূ হবে এবং এইটা একটা পজিটিভ মেসেজ আমরা দেশে দিতে পারবো। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে আলোচনার মূল বিষয়বস্তু ও সিদ্ধান্ত। লন্ডনের বাতাসে আজ ছড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতির স্পন্দন। আমার পিছনের অভিজাত এই হোটেলে মুখোমুখি হতে যাচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। এটি শুধুমাত্র একটি বৈঠক নয়, এখান থেকে হয়তো নির্ধারণ হতে পারে বাংলাদেশের রাজনীতির আগামী দিনের রূপরেখা। তাই সবাই তাকিয়ে আছে ঐতিহাসিক এই মুহূর্তের দিকে। কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আর বাংলাদেশেই বা কোন পথে হাঁটবে? শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডিসেম্বর না এপ্রিল, নির্বাচন কবে? ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে মিলতে পারে উত্তর, এমনটি মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ভোটের দাবিতে বিএনপির অনড় অবস্থানের মধ্যেই এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের। এ নিয়ে নাখোশ দলটি। এর মধ্যেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। হাই প্রোফাইল এই বৈঠকের দিকে তাকিয়ে পুরো দেশ। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমদ বলছেন, বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনর্নির্ধারণের বিষয়টি। নির্বাচনকালীন সময়ে সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়। প্রধান উপদেষ্টা এবং তিনি যদি একান্তে আলাপ করে একটা জায়গায় পৌঁছতে পারেন, তাহলে সবাই একটা, আমার মনে হয় যে সন্তোষজনক একটা অবস্থান নিতে পারবে। সেটা এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব। সেটা আলোচনার উপর নির্ভর করবে। গণতান্ত্রিক রাজনীতির মধ্যে আলাপ আলোচনার কোনো বিকল্প নাই। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব, যে সরকারের নিরপেক্ষতা যাতে জনগণের মধ্যে নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো রকমের সন্দেহের সৃষ্টি না হয়। এছাড়া নির্বাচনমুখী সংস্কার, প্রশাসনে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জাতি। ফ্যাসিস্টের দোসরদেরকে প্রশাসন সহ সর্বস্তর থেকে তাদেরকে অপসারণ করার একটা দাবির বিষয় আমাদের সবসময় ছিল, এখনো থাকবে। কারণ এগুলো একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার আমরা সবসময়
এগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলেছে, সেই বিষয়টাও থাকবে। জুলাই সনদ ছাড়াও গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা হবে বলে জানান বিএনপির এই নেতা। যে 1 মাসের ভিতরে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসায় অবদান রাখায় এ সম্মাননা পেয়েছেন তিনি। এর আগে বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 1990 সাল থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দিয়ে আসছে ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8টায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে মর্যাদাপূর্ণ এই পুরস্কার তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এবছর ডক্টর ইউনূস ছাড়াও অ্যাওয়ার্ড পান কয়েকজন খ্যাতনামা ব্যক্তি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসায় অবদান রাখায় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন অধ্যাপক ইউনূস। পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন, যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পায়োনিয়ারিং করা, এই সোশ্যাল বিজনেস কনসেপ্ট, প্লাস হচ্ছে উনি 3.0 নিয়ে কাজ করেছেন। তো কিং চার্লস ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন, তারই স্বীকৃতি হবে কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। এর আগে বাংলাদেশ সময় 4:30টায় বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। দুজনের মধ্যে 30 মিনিটের একান্ত বৈঠকে দুই দেশের সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মানবিক সমস্যা এবং সুশাসনের মতো বিষয় উঠে আসে। তরুণদের ক্ষমতায়ন সহ নানা বিষয়ে ভূমিকা রাখায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন রাজা। পরে প্রেস সচিব জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজার সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। মিটিংয়ে বাংলাদেশের যে বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। এরপরই ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়েলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ। এদিকে লন্ডনে স্থানীয় সময় বুধবার প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। মিট অ্যান্ড গ্রিট শিরোনামের অনুষ্ঠানে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। সফরের তৃতীয় দিনে বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হয় মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান। এতে অংশ নেন ব্রিটিশ নাগরিক, রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার কর্মী ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা। অনুষ্ঠানে আগতরা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, শান্তিপূর্ণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনার উপর জোর দেন। এ সময় প্রবাসীদের অভিজ্ঞতা ও চিন্তাভাবনা মনোযোগ দিয়ে শুনেন ডক্টর ইউনূস। কমিউনিটি নেতারা বলেন, বর্তমান সরকার ও নেতৃত্বের প্রতি প্রবাসীদের আস্থা দিন দিন বাড়ছে। আলোচনায় উঠে আসে আগামী দিনের ইতিবাচক বাংলাদেশের পরিকল্পনার কথা। উনি যেভাবে বাংলাদেশকে, আপনারা নিশ্চয় জানেন, কিছুদিনের মধ্যে যেভাবে পরিচিত করেছেন, আগের বাংলাদেশের চেয়ে অনেক উপরে নিয়ে গেছেন। যেহেতু দুজনেই বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটি সুফল বয়ে আনবে এবং ওয়েট ফর পজিটিভ সামথিং। এটা যদি আরো বেশি স্টেক হোল্ডারের ইনভলভমেন্ট হতো, আরো বেশি সাংবাদিকদের সাথে যুক্ত করা হতো এই আয়োজনের সাথে, তাহলে তাদের জন্য, বাংলাদেশের জন্য আরো ভালো হতো। অনুষ্ঠান শেষে প্রবাসীরা জানান, ডক্টর ইউনূসের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তাদের নতুন করে আশা ও অনুপ্রেরণা দিয়েছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল রাজধানী ফেরা মানুষের বাড়তি চাপ। যথাসময়ে পৌঁছাতে পারায় স্বস্তি প্রকাশ করেন তারা। তবে আগামীকাল চাপ আরও বাড়বে বলে মনে করছেন স্টেশন কর্তৃপক্ষ। এদিকে নৌপথের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে একে একে আসতে থাকে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন জেলার নৌযান। প্রায় সবগুলোই ছিল যাত্রীতে পরিপূর্ণ। তাদের চোখে মুখে আনন্দের ছাপ। তবে ফিরতি লঞ্চের ধীরগতি নিয়ে অভিযোগ করেন অনেক যাত্রী। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সারা দেশে শনাক্তকরণ কিট বিতরণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালুর পাশাপাশি সব সরকারি হাসপাতালে হচ্ছে করোনা কর্নার। বিভিন্ন দাতা সংস্থা ও চীনের সহায়তায় কিট ও টিকা সংগ্রহের পাশাপাশি মজুদ বাড়াতে সরকারিভাবেও আমদানির সিদ্ধান্ত হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসূন আশিসের রিপোর্ট। 2020 সালের শুরুতেই করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ব। 5 বছরের ব্যবধানে আবারও নতুন করে এর বিস্তার ঘটছে। ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ার পাশাপাশি ভাইরাসটির নতুন নতুন সাব ভেরিয়েন্ট চিহ্নিত হচ্ছে। বাংলাদেশেও ব্যাপকভাবে সংক্রমণের শঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা। চলতি বছর দেশে এখন পর্যন্ত 220 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ ত্যাগ ও মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে করোনা পরীক্ষা করতে বৃহস্পতিবার থেকে শনাক্তকরণ কিট বিতরণ শুরু হয়েছে। জেলা পর্যায়ে বিতরণের পর বর্তমানে মাত্র 14 লাখ টিকা মজুত রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর। আমরা প্রত্যেকটা থেকে ধরেন 1 লাখ আরটিপিসিআর আর 5 লাখ র্যাপিড অ্যান্টিজেন চাইছি, প্লাস আমাদের সিএমএসির মাধ্যমে কেনার ব্যবস্থা হচ্ছে। চায়নার কাছ থেকে হেল্প চাইছি, ওরাও আশা করতেছি যে একটা বড় অ্যামাউন্টের আমাদের ডোনেট করবে। আক্রান্তদের চিকিৎসায় 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের সব হাসপাতালে করোনা কর্নার চালু নির্দেশ দেওয়া হয়েছে। ডেনসিতে 50 বেড কোভিডের জন্য আলাদা ডেডিকেট করে রেডি রাখা হয়েছে, ইনক্লুডিং 15 বেডের আইসিইউ। এদিকে ভাইরাসের বিস্তার রোধে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্তত ডিস্ট্রিক্টে একটা দুটো জায়গা যেন থাকে যে জায়গায় গিয়ে এই টেস্টটা করার সুযোগ থাকে। টেস্টের জন্য যে সমস্ত রিয়েজেন্ট বা যে সমস্ত প্রস্তুতি, সেগুলোর আমাদের প্রস্তুতি থাকতে হবে। ক্লিনিক গ্রো করা যাবে না, কারণ স্কুল কলেজগুলোতে সতর্ক থাকতে হবে, কিন্তু কোনোভাবে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো হটকারী সিদ্ধান্তে যেন না হয়। মহামারী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মেনে চলতে এখন থেকেই জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন তারা। সব ধরনের সতর্ক থাকা উচিত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। এই মুহূর্তে সৈকতের লাবণী পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। আনন্দ যেন শেষ হচ্ছে না। শনিবার শেষ হচ্ছে ঈদের লম্বা ছুটি। এই লম্বা ছুটির আগ মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক। এখন পর্যন্ত ট্যুরিস্ট পুলিশ বা লাইফগার্ড কর্মীরা যেটা বলছে, কক্সবাজার সমুদ্র সৈকতের 3 কিলোমিটার সৈকত এলাকা জুড়ে প্রায় 2 লাখের কাছাকাছি পর্যটক এখন অবস্থান করছে এবং তারা সমুদ্র স্নান কিংবা বালিয়াড়িতে বেশ আনন্দ উপভোগ করছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি সমুদ্র সৈকতে যে 3টি পয়েন্ট রয়েছে, 3টি পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটক তারা দলে দলে নামছে এবং এই যে বিপুল সংখ্যক পর্যটকের আসলে পা ফেলার জায়গা নেই, কানায় কানায় পূর্ণ সাগর তীর, এই অবস্থা তৈরি হয়েছে। এবং পর্যটক যারা আসছেন তারা বলছে যে বিপুল সংখ্যক পর্যটকের মধ্যে আনন্দের ভাগাভাগি, ঈদ আনন্দ যে ভাগাভাগি করছেন বা প্রিয়জনের সঙ্গে উপভোগ করছেন সমুদ্র সৈকত, এটা আসলে তারা বছরে যে 2টি ঈদ থাকে, সেই ঈদকে কেন্দ্র করে তারা কক্সবাজার ছুটে আসতে চায় এবং সেই ছুটে আসার পরেই যে কক্সবাজারের যে নোনা জল, সেই নোনা জলে যে আনন্দ উপভোগ করে সেটি তারা এবারও করছে। আমরা লক্ষ্য করছি শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, এই সমুদ্র সৈকতের পাশাপাশি অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে মেরিন ড্রাইভের ইনানি, হিমছড়ি, পাতুয়া টেক, টেকনাফ বিচ, এসব যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও বিপুল সংখ্যক পর্যটক ঘুরে বেড়াচ্ছেন তেমনটাই বলছে। আর আমরা এখানে লক্ষ্য করছি সমুদ্র সৈকতের বালিয়াড় থেকে শুরু করে যে সাগরের নোনা জল, সেই নোনা জলে কিন্তু মানুষের সবচেয়ে বেশি তারা সেখানে টিউবে গা ভাসাচ্ছে, অনেকে জেট স্কি করে সমুদ্রের গভীরে গিয়ে সমুদ্র উপভোগ করছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি হাঁটু পানিতে গড়াগড়ি করছে, ছবি তুলছে। এভাবেই কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো তারা পার করছেন। আর তাদের নিরাপত্তায় আসলে এখানকার যারা লাইফগার্ড কর্মী রয়েছে, ট্যুরিস্ট পুলিশ রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, সার্বক্ষণিক কিন্তু নজরদারি করছে। কোনো রকম যে অভিযোগ ছাড়াই কিন্তু এখানকার যারা ঈদ উদযাপন করতে আসছে তারা ঈদ উদযাপন করছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। ভারতে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে গুজরাট সরকার এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়। এরই মধ্যে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে বিধ্বস্ত হওয়ার আগে 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টায় আকাশে ছিল উড়োজাহাজটি।
নষ্ট ছিল সিটে লাগানো লাইট ও পাখার সুইচ, কাজ করছিল না এসিও। বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন একজন ব্রিটিশ নাগরিক। এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে 290-এ পৌঁছেছে। এদিকে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়ে গর্বিত মেহেদী হাসান মিরাজ। লম্বা সময় পর সিরিজ খেলা চ্যালেঞ্জিং হলেও শ্রীলঙ্কার বিপক্ষে সবাইকে নিয়ে লক্ষ্য থাকবে জয়। 1 বছরের জন্য দায়িত্ব পাওয়ায় শক্তিশালী ওয়ানডে দল গড়ার লক্ষ্য মিরাজের। অধিনায়কত্ব পরিবর্তন ড্রেসিং রুমে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। বাংলাদেশ টিম আমার যখন ডেবু হয়েছিল তখন মাশরাফির আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি। সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমি হয়তো আমার এই ক্যাপ্টেন্সিতে কাজে লাগাতে পারবো। সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, আমরা একসাথে পিএসএলে খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক। একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে। সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো, কারণ আপনি দেখেন যে 2 জন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, 1 বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড ও সামরিক বাহিনীর প্রধান সহ নিহত বেশ কয়েকজন। তেল আবিব লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা তেহরানের। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের দিকে তাকিয়ে দেশ। ডিসেম্বর না এপ্রিল নির্বাচন কবে মিলতে পারে উত্তর। ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব। এবং মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজার সঙ্গে একান্ত বৈঠক, সংস্কার নিয়ে আলোচনা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।